হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগে আমি তোমাদের লম্ববৃত্তাকার চোঙ কোষে দেখি 8-এর 10-এর দাগ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকের 11 দাগ থেকে শুরু করব। দেখো 11 দাগের অঙ্কটা দেওয়া আছে। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছি একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে, যার উচ্চতা বলে দিয়েছে 9 মিটার। এবার বলেছে এই ট্যাঙ্ক দিয়ে 6 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ রয়েছে, সেই পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বেরিয়ে যায়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কের সমস্ত জল বেরিয়ে যায়। সেখান থেকে এই যে লম্ববৃত্তাকার চোঙাকৃতি যে ট্যাঙ্ক রয়েছে তার ব্যাসের মানটা বের করতে হবে। এবার ব্যাসের মানটা বের করতে গেলে প্রথমে ব্যাসার্ধের মানটা বের করে নেবো। তার মানে এই ট্যাঙ্কের ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা বের করে নেবো। আর ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে সেখান থেকে এই যে ট্যাঙ্কের তার ব্যাসের মানটা পেয়ে যাবো। তাহলে প্রথমে ধরে নেবো, ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ 8 মিটার আর ট্যাঙ্কটির উচ্চতার মানটা বলে দিয়েছে এখানে 9 মিটার। তাহলে ট্যাঙ্কটির উচ্চতা এই সমান হয়ে যাবে 9 মিটার। এবার এখান থেকে প্রথমে এই যে চোঙাকৃতির ট্যাঙ্ক রয়েছে তার আয়তনের মানটা বের করবো। এবার ট্যাঙ্কে যতটা জল থাকবে সেই জলটা বেড়ে যাবে। তার মানে ট্যাঙ্কের যে আয়তন হবে আর এর মধ্যে যে জল রয়েছে তার আয়তন দুটো সমান হয়ে যাবে। তাহলে প্রথমে ট্যাঙ্কের আয়তন বের করবো, তারপর এখান থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে তার আয়তনের মানটা বের করে নেবো। করে দুটোকে সমান করে দিলে সেখান থেকে আর এর মানটা পেয়ে যাবো। তাহলে প্রথমে ট্যাঙ্কটির ব্যাসার্ধের মানটা আর ধরে নিয়েছিলাম আর উচ্চতা এইচের মানটা বলে দিয়েছে 9 মিটার। তাহলে ট্যাঙ্কটির আয়তন হয়ে যাবে, এবার আয়তনের সূত্র ছিল পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে পায়ের মান বসবে 22/7 ইন্টু আর স্কোয়ার। তাহলে আর এর মানটা জানা নেই, আর স্কোয়ার বসে যাবে ইন্টু এইচের মানটা এখানে 9। তাহলে এত ঘনমিটার হবে। এবার এই ট্যাঙ্ক থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে সেই জলের আয়তনের মানটা বের করে নেবো। এবার এখানে যে পাইপ দেওয়া রয়েছে তার ব্যাসের মানটা বলে দিয়েছে এখানে 6 সেমি। তাহলে এখান থেকে পাইপের ব্যাসার্ধের মানটা পেয়ে যাবো। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধের মানটা পেয়ে যাবো। তাহলে পাইপের ব্যাসার্ধ আর সমান হয়ে যাবে 6/2 সমান 3 সেমি। এবার এখানে অঙ্কে সব জায়গায় মিটার রয়েছে আর এখানে যে পাইপটা দেওয়া আছে সেই পাইপের সেক্ষেত্রে ব্যাসের মানটা সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে সেন্টিমিটারকে মিটার এককে নিয়ে আসতে হবে। তাহলে পাইপের ব্যাসার্ধ আর সমান 3 সেন্টিমিটার পাচ্ছি। বা সেন্টিমিটার থেকে মিটার গেলে সেটাকে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 3/100 হয়ে যাবে। মানে মিটার ডেসিমিটার সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটার যাচ্ছে মানে 2 ঘর বাম দিকে যাচ্ছি, 2 ঘর বাম দিকে যাওয়া মানে একের পরে দুটো শূন্য অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3/100 মিটার হয়ে যাবে। এবার পাইপ দিয়ে মিনিটে জল বেরিয়ে যায়, যেটা সেটা প্রশ্ন বলে দিয়েছিল পাইপ দিয়ে মিনিটে জল বেরিয়ে যায় মিনিটে 225 মিটার। সেক্ষেত্রে এখানে এই যে মিনিটে 225 মিটার এটা এইচের মানটা ধরে নেবো। তাহলে লিখবো পাইপ দিয়ে মিনিটে জল বেরিয়ে যায় এইচ সমান 225 মিটার। এবার এখানে বলেছিল যে 36 মিনিটে ট্যাঙ্কে সমস্ত জল বেরিয়ে যায়। এবার লিখবো 36 মিনিটে ট্যাঙ্ক থেকে জল বেরিয়ে যায়। তাহলে জলের আয়তনের যে সূত্রটা ছিল পাই আর স্কয়ার এইচ, আয়তনের সূত্র ছিল পাই আর স্কয়ার এইচ। যেহেতু 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে তাহলে 36 দিয়ে গুণে যাবে। তাহলে সমস্ত জলের আয়তনের মানটা পেয়ে যাবে এখানে। তাহলে লিখবো 36 মিনিটে ট্যাঙ্ক থেকে জল বেরিয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে পাই আর স্কয়ার এইচ ইন্টু 36 এত ঘনমিটার। এবার আয়তনের এককে ঘনমিটার থাকে সমান, এবার পায়ের মানটা জানা আছে 22/7 ইন্টু আর স্কোয়ার। আর এর মানটা এটা পাইপের যেটা ব্যাসার্ধ আর সেটা পেয়েছিলাম 3/100। তাহলে এখানে যাবে আর স্কোয়ার রয়েছে, তাহলে 3/100কে দুবার লিখবো যেহেতু স্কোয়ার রয়েছে। তাহলে 3/100 গুণিতক 3/100 ইন্টু এইচের মানটা যেটা ছিল পাইপ দিয়ে মিনিটে জল বেরিয়ে যায় সেটা হচ্ছে এইচের মান ধরবো। তাহলে এইচের মান এখানে 225 মিটার। তাহলে এইচের মান বসবে 225 গুণিতক 36। তাহলে এত ঘনমিটার পাবো। বা ট্যাঙ্কের আয়তন ছিল 22/7 গুণিতক আর স্কয়ার গুণিতক 9। আর ট্যাঙ্ক থেকে জল বেরিয়ে যায় এই যে মানটা এত ঘনমিটার। এবার এই দুটো মানকে সমান করে দেবো, দুটো আয়তনের মানকে সমান করে দিলে সেখান থেকে আর এর মানটা পেয়ে যাবো। তাই লিখবো প্রশ্নানুসারে ট্যাঙ্কের আয়তন যেটা ছিল 22/7 গুণিতক আর স্কয়ার গুণিতক 9 ইকুয়াল টু আর ট্যাঙ্ক থেকে 36 মিনিটে যে জল বেরিয়ে যায় তার আয়তনের মানটা দুটোকে সমান করে দিলাম। এবার এখান থেকে সমাধান করে আর এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে পাবো বাম দিকে 22/7 আর ডান দিকে 22/7 কেটে যাবে এখানে। এবার এখানে আছে 3, এখানে আছে 9। তাহলে 9কে 3 দিয়ে কাটলে 3 3 9। এবার বাম দিকে 3 আর ডান দিকে 3 কেটে যাবে এখানে। তাহলে এখানে বাম দিকে রয়েছে আর স্কোয়ার সমান আর এখানে ডান দিকে রয়েছে 225 গুণিতক 36 আর নিচে রয়েছে 100 গুণিতক 100 বা আর সমান বা স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন সেটা রুট ওভার হয়ে যাবে। তাহলে রুট ওভার এবার 225 আমরা জানি 15 গুণ করলে 225 হয়। তাহলে 225কে ভেঙে লিখতে পারি 15 গুণিতক 15 গুণিতক এখানে 36 রয়েছে, দুটো 6 গুণ করলে 36 হয়। তাহলে 36কে ভেঙে লিখতে পারি 6 গুণিতক 6 আর নিচে রয়েছে দুটো 100। তাহলে 100 গুণিতক 100 বা আর সমান এবার বর্গমূলের ভিতরে যখন দুটো সংখ্যা থাকবে তখন বাইরে একটা করে সংখ্যা আসবে। তাহলে এখানে দুটো 15 আছে, তাহলে বর্গমূলের বাইরে একটা 15 আসবে। আর এখানে দুটো 6 আছে, তাহলে এখানে একটা 6 বসবে। আর নিচে দুটো 100 ছিল, তাহলে নিচে হবে একটা 100। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা আর ইকুয়াল টু 15 আর 6 গুণ করলে 15 6 90 আর নিচে ছিল 100।
এবার উপরে একটা শূন্য, নিচের একটা শূন্য কেটে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো বা আর সমান 9/10, তাহলে এটা মিটারে আসবে 9/10 মিটার। এবার ব্যাসের মানটা চেয়েছিল এখানে, এই ট্যাঙ্কটির ব্যাসের মানটা কত হবে, তাহলে ব্যাসার্ধের মানটা পেয়েছে এখানে 9/10। এবার ব্যাস হলে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9/10কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেখানে ব্যাসের মানটা পেয়ে যাবো। তাহলে অতএব ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধের মানটা জানা আছে 9/10, তার সাথে 2 গুণ করতে হবে, তাহলে এত মিটার পাবো সমান। এবার 9 আর 2 গুণ করলে 9 2 18, তাহলে 18/10 মিটার হবে। এবার এখানে ব্যাসের মানটা মিটার এককে দেওয়া আছে আর ব্যাসের মানটা বেরিয়েছে 18/10 মিটার। এবার যেহেতু মানটা ভগ্নাংশে বেরিয়েছে, তাহলে মিটার একক থেকে সেন্টিমিটার এককে নিয়ে যাবো। এবার মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে মিটার পর ডেসিমিটার সেন্টিমিটার, তার মানে 2 ঘর ডান দিকে যেতে হয়। 2 ঘর ডান দিকে যাওয়া মানে একের পরে দুটো শূন্য, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে, তবে সেটা সেন্টিমিটার এককে আসবে। যেহেতু মানটা ভগ্নাংশে আসছে, ওই জন্য মিটার একক থেকে সেন্টিমিটার এককে নিয়ে যেতে হবে। এবারে নিচের একটা শূন্য আর উপরে একটা শূন্য কেটে যাবে, আর নিচের একের কোনো ভ্যালু নেই। এবার 18 সাথে 10 গুণ করলে 18 10 180, এত সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে 180 সেন্টিমিটার। এরপরে 12 দাগে এখানে বলেছে সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি, এবার কাঠের গুঁড়ি মানে সেটি চোঙ আকৃতির হবে। সেই কাঠের গুঁড়ির বা চোঙ আকৃতি কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফলের মানটা বলে দিয়েছে 440 বর্গ ডেসিমিটার, আর বলে দিয়েছে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা, আর গুঁড়িটির ওজন বলে দিয়েছে 9.24 কুইন্টাল হলে সেখান থেকে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্যের মানটা বের করতে হবে আর উচ্চতার মানটা বের করতে হবে। এবার ব্যাসের দৈর্ঘ্যের মানটা বের করতে গেলে প্রথমে গুঁড়িটির ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা বের করবো, আর আর এর মানটা যা হবে তাকে 2 দিয়ে গুণ করলে পুরো ব্যাসের মানটা পেয়ে যাবো, আর এখান থেকে এইচ এর মানটা বের করতে হবে। তাহলে এই দুটো মানকে প্রথমে ধরে নেবো, তাহলে লিখবো ধরি গুঁড়িটির ব্যাসার্ধ সেটাকে ধরে নিচ্ছে আর ডেসিমিটার এবং উচ্চতা সেটাকে ধরে নিচ্ছি এইচ ডেসিমিটার। এবার গুঁড়িটির বক্রতলের ক্ষেত্রফলের মানটা বলে দিয়েছে প্রশ্নে 440 বর্গ ডেসিমিটার। এবার চোঙ আকৃতি যেহেতু কাঠের মধ্যে চোঙ আকৃতির, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ছিল 2πr/h। তাহলে লিখবো গুঁড়িটির বক্রতলের ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে 2πr/h, তার মানটা প্রশ্নে বলে দিয়েছে 440, তাহলে 2πr/h সমান 440 হয়ে যাবে। এটাকে দিয়েছে 1 নম্বর সমীকরণ। এবার এখানে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন বলে দিয়েছে 1.5 কিগ্রা, আর গুঁড়িটির টোটাল ওজন বলে দিয়েছে 9.24 কুইন্টাল। তার মানে কুইন্টালকে প্রথমে কেজিতে বা কিগ্রা এককে নিয়ে আসবো, তাহলে গুঁড়িটির ওজন বলে দিয়েছে এখানে 9.24 কুইন্টাল। আর কুইন্টাল থেকে কিগ্রা এককে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 9.24 তার সঙ্গে 100 গুণ করে নেবো, তাহলে কুইন্টাল থেকে কিগ্রা এককে চলে আসবে। এবার 9.24 সাথে 100 গুণ করলে পেয়ে যাবে এখান থেকে 924.00। বা দশমিকের পর শূন্যের কোনো ভ্যালু থাকে না, তাহলে এখান থেকে পেয়ে যাবো 924 কিগ্রা। এবার এখানে কাঠের ওজন যখন 1.5 কিগ্রা তখন তার আয়তন 1 ঘন ডেসিমিটার। এবার কাঠের বা গুঁড়ির ওজন যখন 924 কিগ্রা হবে তখন আয়তনটা কত হবে সেটা বের করে নেবো। এবারে যদি ঐকিক নিয়ম করি, তাহলে যখন ওজনটা 1.5 কিগ্রা তখন হচ্ছে আয়তন 1 ঘন ডেসিমিটার। তাহলে যদি 1 কিগ্রা হয় তখন তার আয়তনটা হয়ে যাবে, তাহলে 1-এর নিচে চলে যাবে 1.5। ঐকিক নিয়মে করলে যদি 924 হয় তাহলে 1/1.5, তাহলে 924টা তখন গুণ হয়ে যাবে। তাহলে প্রথমে যখন 1 ধরবো তখন 1.5টা নিচে আসবে, আর যখন 924 ধরবো মানে কাঠের ওজন যখন 924 কিগ্রা তখন তার আয়তনটা হয়ে যাবে 1/1.5, মানে এটা বসবে গুণিতক 924 বসবে, তাহলে এটাই হয়ে যাবে আয়তন। তাহলে এখানে লিখবো গুঁড়িটির আয়তন, এবার আয়তনের সূত্র হচ্ছে πr², তাহলে তার মানে হয়ে যাবে 924/924-এর সাথে 1 গুণ করলে 924 হবে, আর নিচে ছিল 1.5, তার মানে হয়ে যাবে 1.5। তার মানে টোটাল যে ওজনটা রয়েছে 924 সেইটা বাই আর 1 ঘন ডেসিমিটার কাঠের যে ওজন 1.5, দুটোকে ভাগ করে দিলে সেখান থেকে গুঁড়ির আয়তনের মানটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে গুঁড়ির আয়তন πr² সমান হয়ে যাবে 924/1.5। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা πr² সমান 924, বা এখানে দশমিক রয়েছে, এবার দশমিক তুললে তাহলে 15 বসলো, দশমিকের জন্য নিচে 1 আসবে, আর দশমিকের পর একটা সংখ্যা তার জন্য একটা শূন্য হবে, তবে 15-10 পাবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা πr² সমান 924 গুণিতক, আর 15-10 আছে, তাহলে ভাগকে যদি এটা দাগ মানে কি ভাগ দেওয়া আছে, ভাগকে গুণ করলে উল্টে যাবে, তাহলে 15-10টা উল্টে বসবে, তাহলে 10টা উপরে বসবে, 15টা নিচে চলে আসবে। এবার এখান থেকে কাটাকাটি করলে পেয়ে যাবো এখান থেকে বা πr² সমান 5 দিয়ে কাটতে পারি, 5 3 15, 5 2 10, বা 924কে 3 দিয়ে কাটলে 3 3 9, বা 2 দিলে 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে দুটো সংখ্যা নিতে হবে পরপর দুটো সংখ্যা নিতে গেলে একটা শূন্য দিতে হবে, তাহলে 24 দিয়ে 3কে ভাগ করলে 3 8 24, তাহলে 308 পাবো। বা 308 আর 2 গুণ করলে 2 8 16, হাতে থাকবে 1, 2 0 0, হাতে 1 ছিল 1 বসবে, আর 2 3 6, তাহলে πr² সমান পেয়ে যাবো 616। এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার প্রথমে একটা 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম 2πr সমান 440,
আর এখানে 2 নম্বর সমীকরণ পেয়েছি পাই আর স্কয়ার এইচ সমান 616। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করে সেখান থেকে বের করতে হবে আর এর মান আর এইচ এর মানটা বের করতে হবে। এবার এখান থেকে কী করবো না 2 নম্বর আর 1 নম্বর সমীকরণ সেই দুটোকে ভাগ করে দেবো। তাহলে 2 নম্বর আর এখানে রয়েছে 1 নম্বর, 2 নম্বর আর 1 নম্বর সমীকরণ ভাগ করে নেবো। তাহলে লিখবো 2 নম্বর ভাজিত 1 নম্বর করে পাই। এবার ভাগ করতে গেলে উপর নিচে বসাতে হবে। তাহলে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করছি, তাহলে 2 নম্বর সমীকরণে বাম পক্ষের মান দেওয়া আছে পাই আর স্কয়ার এইচ, তাহলে এটা বসবে উপরে। আর 1 নম্বর সমীকরণে বাম পক্ষের মান দেওয়া ছিল 2 পাই আর এইচ, তাহলে সেটা বসবে নিচে 2 পাই আর এইচ সমান। আর 2 নম্বর সমীকরণে ডান পক্ষে মান ছিল 616, সেটা বসবে উপরে। আর 1 নম্বর সমীকরণে ডান পক্ষে মান ছিল 440, তাহলে যেহেতু ভাগ হচ্ছে তাহলে নিচে বসবে 440। বা এবার এখান থেকে কাটাকাটি করলে তাহলে উপরে পায়ের সাথে নিচের পাই কেটে যাবে, উপরে এইচ আর নিচের এইচ কেটে যাবে। এবার উপরে রয়েছে আর স্কয়ার, মানে দুটো আর রয়েছে আর নিচে রয়েছে একটা আর, তাহলে উপরে দুটো রয়েছে নিচে একটা রয়েছে, তাহলে একটা আরের সাথে একটা আর কাটবে, তার মানে উপরে একটা আর থেকে যাবে। তাহলে নিচে পুরো আটটা কেটে দিতে হবে আর উপরে শুধু মাথার 2টা কাটতে হবে, তার মানে উপরে একটা আর থাকবে এখানে। এবার ডান দিকে যদি কাটাকাটি করি এখানে 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 একে 4 আর এখানে একটা শূন্য বসবে 4 0 0। 4 দিয়ে গেলে 4 একে 4 5 6 হাতে থাকবে 2, 2 আর 1 21 হবে, 4 5 20, 20 1 21 হাতে 1 থাকবে, 1 আর 6 16, 4 4 16। এবার 11 দিয়ে কাটতে পারি, 11 1 11, 11 0 0, 11 দিয়ে কাটলে 11 1 11, 11 4 15 হয়, তাহলে হাতে থাকবে 4, 4 আর 4 44, 11 4 44। এবার 2 দিয়ে কাটতে পারি, 2 7 14, 2 5 10, তাহলে 7 5 পাবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা r/2 ইকুয়াল টু, তাহলে এখানে আছে 7 আর নিচে আছে 5, 7 5। বা এবার এখান থেকে বজ্রগুণন করে দিতে পারি বা কোণাকোণে গুণ করে দিতে পারি। তাহলে কোণাকোণে গুণ করলে আর এর কোণাকোণে রয়েছে 5, তাহলে 5 এর সাথে আর গুণ হবে, তাহলে 5 এর সাথে আর গুণ করলে 5 আর ইকুয়াল টু, আর 2 এর কোণাকোণে রয়েছে 7, তাহলে 2 এর সাথে 7 গুণ করলে 2 7 14 পাবো। বা এখান থেকে পেয়ে যাবো আর ইকুয়াল টু, তাহলে উপরে বসবে 14 আর 5টা বাম দিকে গুণ ছিল ডান দিকে গেলে ভাগ হবে, তার মানে নিচে বসবে 5। বা 14কে 5 দিয়ে ভাগ করলে এখান থেকে পেয়ে যাবো 5 দুগুণে 10, বিয়োগ করলে 4 হবে, তাহলে ভাগ যাবে না, দশমিক বসিয়ে শূন্য নিতে হবে, 5 8 40। তাহলে বা আর ইকুয়ালটি পেয়ে যাবে এখান থেকে 2.8। এবার ব্যাসার্ধ আর ছিল ব্যাসার্ধের মানটা পেয়েছি 2.8। এবার এখানে ব্যাসের মানটা চেয়েছিল, তাহলে ব্যাসার্ধের মানটা পেলে ব্যাস বের করতে গেলে সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2.8 ডেসিমিটার পেয়েছি ব্যাসার্ধের মান, তাহলে একে 2 দিয়ে গুণ করলে ব্যাসের মানটা পেয়ে যাবো। তাই লিখবো অতএব গণিটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধের মান পেয়েছি 2.8 ডেসিমিটার, তাকে 2 দিয়ে গুণ করলে ব্যাসের মানটা পেয়ে যাবো, তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাসের মানটা পেয়ে যাবো, এত ডেসিমিটার হবে সমান। তাহলে 2 দিয়ে গুণ করলে 2 8 16 6 হাতে থাকবে 1, 2 দুগুণে 4 একে 5, তাহলে পেয়ে যাবো 5.6 ডেসিমিটার। এবার একটা উত্তর পেলাম এখানে, তাহলে ব্যাসের মানটা পেয়েছি। এবার উচ্চতার মান অর্থাৎ এইচ এর মানটা বের করতে হবে। এবার ব্যাসার্ধের মানটা আর এর মানটা পেয়েছি এখানে 2.8। এবার আর এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে সেখান থেকে এইচ এর মানটা পেয়ে যাবো, তাহলে আর এর মানটা 1 নম্বর সমীকরণে 2.8 বসাবো, সেখান থেকে এইচ এর মানটা পেয়ে যাবো। তাই লিখবো আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এবার 1 নম্বর সমীকরণ ছিল এটা 2 পাই আর এইচ সমান 440, তাহলে 2 ইন্টু এবার পায়ের মান বসাবো 22/7 ইন্টু আর ছিল, আবার আর এর মান পেয়েছিলাম 2.8, তাহলে আর এর মান বসবে 2.8 ইন্টু এইচ, তাহলে এইচ অর্থাৎ উচ্চতার মানটা এখানে বের করতে হবে, সমান দিয়েছিল 440, তাহলে সমান 440। বা এবার এখান থেকে দশমিক তুললে তাহলে দশমিকের জন্য 1 আর দশমিকের পর একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো বা এইচ সমান, তাহলে 440 ডান দিকে ছিল তাহলে 440 বসলো। এবার যে মানগুলো নিচে আছে সেই মানগুলো উপরে যাবে, যখন ডান দিকে যাবে তাহলে 7 আর 10 নিচে ছিল, তাহলে 7 আর 10 সেটা উপরে বসবে, গুণ আকারে বসবে। আর যে মানগুলো উপরে ছিল সেই মানগুলো নিচে চলে আসবে, যখন সমান চিহ্ন ডান দিকে যাবে, যে মানগুলো নিচে আছে সেই মানগুলো উপরে গুণ আকারে বসবে, আর যে মানগুলো উপরে রয়েছে সেই মানগুলো নিচে আসবে, তাহলে নিচে আসবে এখানে 2 গুণিতক এখানে আছে 22 আর এখানে আছে 28, তাহলে এখান থেকে পেয়ে যাবো বা এইচ ইকুয়াল টু, এবার এখান থেকে কাটাকাটি করলে 7 4 28 পাবো এখানে। বা 4 দিয়ে 440কে কাটলে 4 একে 4, 4 একে 4, 4 0 0। এবার 22 আছে এখানে 110 আছে, 11 দিয়ে কাটতে পারি, 11 দুগুণে 22, 11 10 110। এবার 2 দিয়ে 10কে কাটলে 2 5 10, আবার এই 10কে 2 দিয়ে কাটলে 2 5 10 পাবো, তাহলে এইচ এর মানটা এখানে পেয়ে যাবো 5 গুণিতক 5, তাহলে 5 5 গুণ করলে 5 5 25, তাহলে গুণিটির উচ্চতা হয়ে যাবে 25 ডেসিমিটার। তাহলে লিখবো অতএব গুণিটির উচ্চতা সেটা হয়ে যাবে 25 ডেসিমিটার।
এরপরে 13 দাগে এখানে বলেছে দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের, বা দুই মুখ খোলা লম্ববৃত্তাকার লোহার পাইপ মানে সেটাকে ফাঁপা চোঙ ধরতে হবে। সেই পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 30 সেন্টিমিটার। তাহলে বহির্ব্যাস মানে বাইরের যে বৃত্তটা দেওয়া রয়েছে তার ব্যাসের মানটা বলে দিয়েছে 30 সেন্টিমিটার। আর অন্তর্ব্যাস মানে ভিতরের যে বৃত্তটা রয়েছে তার ব্যাসের মানটা বলে দিয়েছে 26 সেন্টিমিটার। আর পাইপটির উচ্চতার মানটা বলে দিয়েছে 14.7 মিটার। সেখান থেকে বলেছে প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসাবে এই যে পাইপটা রয়েছে তার সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত টাকা খরচ হবে সেটা বের করতে হবে। তার মানে এর সমগ্র তলে ক্ষেত্রফলের মানটা বের করতে হবে। করার পরে সেটাকে 2.25 এই টাকাটা দিয়ে গুণ করতে হবে। করলে যে টাকাটা বেরোবে সেই টাকাটা হয়ে যাবে সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত টাকা খরচ পড়বে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে যে ফাঁপা চোঙটা দেওয়া আছে তার সমগ্র তলের ক্ষেত্রফলের মানটা বের করতে হবে। এবার এখানে একক যেটা দেওয়া আছে প্রতি বর্গ ডেসিমিটার এককে দেওয়া আছে। তার মানে যে এককগুলো দেওয়া রয়েছে সেন্টিমিটার যেটা আছে সেটাকে ডেসিমিটার এককে নিয়ে আসতে হবে, যেটা মিটার এককে আছে সেটাকেও ডেসিমিটার এককে নিয়ে আসতে হবে। এবারে দুই মুখ খোলা লম্ববৃত্তাকার লোহার পাইপের ব্যাসের মানটা বলে দিয়েছে। ব্যাস মানে বাইরের যে বৃত্তটা রয়েছে তার ব্যাসের মানটা বলে দিয়েছে এখানে 30 সেন্টিমিটার। এবার ব্যাস জানা থাকলে ব্যাসার্ধের মানটা বের করতে গেলে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বইয়ের ব্যাসার্ধ অর্থাৎ R1 সমান হয়ে যাবে 30কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ব্যাসার্ধ থেকে ব্যাস বের করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 30/2, 30কে 2 দিয়ে ভাগ করলে 15 সেন্টিমিটার পাবো। এবার সেন্টিমিটার এককে ডেসিমিটার এককে নিয়ে আসতে হবে। এবার সেন্টিমিটার একক থেকে ডেসিমিটারের পরে সেন্টিমিটার হয়, তাহলে সেন্টিমিটার আগে ডেসিমিটার রয়েছে, তার মানে একবার বাম দিকে আসতে হবে। এবার একবার বাম দিকে আসে মানে একের পরে একটা শূন্য অর্থাৎ 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বইয়ের ব্যাসার্ধ অর্থাৎ R1 সমান হয়ে যাবে 15/10, তাহলে এত ডেসিমিটার পাবো। একই রকমভাবে অন্তর্ব্যাস মানে ভিতরে যে বৃত্তটা রয়েছে তার ব্যাসের মানটা বলে দিয়েছে 26 সেন্টিমিটার। তাহলে সেখান থেকে অন্তর্ব্যাসার্ধ অর্থাৎ R2 মান পেয়ে যাবো। তাহলে 26কে 2 দিয়ে ভাগ করবো, ব্যাসার্ধ বের করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 13 সেন্টিমিটার পাবো। একই রকমভাবে সেন্টিমিটার এককে ডেসিমিটার এককে নিয়ে আসবো। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার এককে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 13×10 ডেসিমিটার হয়ে যাবে। আর পাইপের দৈর্ঘ্য মানে উচ্চতার মানটা এখানে বলে দিয়েছে 14.7 মিটার। তাহলে পাইপের দৈর্ঘ্য অর্থাৎ এইচ মানে উচ্চতার মানটা সেটা হয়ে যাবে 14.7 মিটার। বা মিটার থেকে ডেসিমিটার এককে যাবো, মিটারের পরে ডেসিমিটার হয়, মানে একবার ডান দিকে যেতে হবে। বা ডান দিকে যাওয়া মানে একের পরে একটা শূন্য অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে, কারণ মিটারের পরে ডেসিমিটার হয়। তাহলে একবার যেতে হচ্ছে, তাহলে একের পরে একটা শূন্য, তাহলে 10 দিয়ে গুণ করলে 14.7কে 10 দিয়ে গুণ করলে 147.0 আসবে। বা দশমিকের পর শূন্যের কোনো দাম থাকে না, তাহলে কেটে যাবে। তাহলে 147 ডেসিমিটার পাবো। এবার পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফলের মানটা বের করবো, কারণ সমগ্র তলের ক্ষেত্রফল আলকাতরার প্রলেপ দিতে কত টাকা খরচ পড়বে সেটা বের করতে হবে। এবারে ফাঁপা চোঙের যে সমগ্র তলের ক্ষেত্রফল ছিল সূত্রটা লিখেছিলাম, সূত্র প্রথমে আলোচনা করেছিলাম প্রথম ভিডিওতে, যে ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে যেহেতু পাইপটি ফাঁপা তাহলে পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে ফাঁপা চোঙের যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ছিল 2πr1 + r2h + 2πr1² - r2², এত বর্গ ডেসিমিটার। এবার এখানে R1 এর মানটা হচ্ছে গিয়ে বহির ব্যাসার্ধ আর R2 এর মানটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ, তার মানটা পেয়েছি। তাহলে বহির ব্যাসার্ধ R1 এর মান পেয়েছি এখানে 15×10, আর অন্তর ব্যাসার্ধ R2 এর মান পেয়েছি এখানে 13×10, আর এইচ এর মানটা পেয়েছি 147 ডেসিমিটার। এবার এই সূত্রে মান বসিয়ে দেবো এখানে। তাহলে এখানে হচ্ছে 2π ইকুয়াল টু 2 পায়ের মান 22/7 ইন্টু আছে R1 + R2 হোল ইন্টু এইচ। তাহলে R1 এর মান এখানে 15×10 প্লাস R2 এর মান 13×10 ইন্টু এইচ। তাহলে এইচ এর মান এখানে 147, তাহলে ইন্টু 147 বসলো, প্লাস দিয়ে এখানে হচ্ছে 2π রয়েছে, তাহলে 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু R1 এর স্কোয়ার। এবার R1 এর মান হচ্ছে 15×10, R1 এর মান ছিল 15×10, এবার R1 এর স্কোয়ার রয়েছে, তার মানে এখানে 15×10 হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস R2 স্কোয়ার রয়েছে। এবার R2 এর মান হচ্ছে 13×10, তাহলে 13/10 তার হোল স্কোয়ার হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে এখানে। তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 গুণিতক 22/7 গুণিতক, এবার এখানে 10 রয়েছে, নিচে দুটো 10 রয়েছে, তাহলে 10 আর 10 হলো সব 10 হবে। তাহলে আর উপরে 15 আর 13 যোগ হয়ে যাবে, তাহলে 15 আর 13 যোগ করলে 5 আর 3 যোগ করলে 8, আর 11 আর 1 যোগ করলে হয়ে যাবে 2, তাহলে 28 আর 10 পাবো। গুণিতক 147 প্লাস এখানে আছে 2 গুণিতক 22/7। এবার 15×10 যদি হোল স্কোয়ার করি তাহলে 15×10 হোল স্কোয়ার করলে 15 স্কোয়ার করতে হবে, তাহলে 15 স্কোয়ার করলে 15 গুণ করলে 225 পাবো। আর নিচে রয়েছে 10, তারও স্কোয়ার করলে 10 গুণ করলে 100 হবে, বিয়োগ। আর এখানে আছে 13×10 হোল স্কোয়ার, তাহলে 13×10 হোল স্কোয়ার করলে 13 গুণ করলে
169, আর নিচে 10 রয়েছে, তাহলে 10 স্কোয়ার করলে 100 পাবো, ইকুয়াল টু, এবার এখান থেকে কাটাকাটি করে দিতে পারি, 7 দিয়ে কাটলে 7 4 28 পাবো। তাহলে এখানে হচ্ছে 22 আর 2 গুণ করলে 22 দুগুণে 44, 44 আর 4 গুণ করলে 4 4 16, 6 হয় থাকে 1, 4 4 16 একে 17, 176 গুণিতক 147 রয়েছে এখানে। আর এখানে নিচে ছিল 10 যোগ 2 গুণিতক 22-এর 7, 2 গুণিতক 22-এর 7 গুণিতক, আর এখানে লসাগু নিচে দুটোর মধ্যে 100 রয়েছে, তাহলে লসাগু হয়ে যাবে 100, আর উপরে রয়েছে 225, আর এখানে উপরে রয়েছে 169, 225 আর 169 বিয়োগ করলে 9 6 15 হবে, আর এখানে থাকবে 1, তার এখান থেকে ধানের 11 হবে, 6 5 11, তাহলে পেয়ে যাবো 56, 56 100 ইকুয়াল টু, তাহলে এখানে আছে 176 গুণিতক 147, আর নিচে আছে 10 যোগ, এবার এখানে কাটাকাটি করলে 7 8 56 পাবো, তাহলে 8 পাবো। এবার এখানে 22 আর 2 গুণ করলে পেয়ে যাবো 44, বা 44-এর সাথে 8 গুণ করতে হবে, 44 আর 8 গুণ করলে 8 4 32, 2 হয় থাকবে 3, 8 4 32 আর 3 35, তাহলে 352, আর নিচে ছিল এখানে 100 ইকুয়াল টু, এবার এখানে 176 আর 147, 176 আর 147 গুণ করলে পেয়ে যাবে এখান থেকে 25,872, আর এখানে নিচে ছিল 10 যোগ, এখানে ছিল 352, আর নিচে ছিল 100, তাহলে লসাগু করে দেবো এখানে, তাহলে 10 আর 100 লসাগু 100 হয়, তাহলে 100 বসলো 10 10 কে 100, তার মানে উপরে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 5 8 7 2, তার সাথে 10 গুণ করলে একটা শূন্য বেড়ে যাবে, আর এখানে 100 1 100, তাহলে 100 সাথে 352 গুণ করলে সেই 352 বসবে। এবারে উপরে এই দুটো সংখ্যা যোগ করলে 2 আর 0 যোগ করলে পেয়ে যাবো 2, 5 আর 2 যোগ করলে হবে 7, আর 7 আর 3 যোগ করলে হবে 10, 10-এর 0 হয় থাকবে 1, 8 1 9, আর 2 আর 5 বসে যাবে, তাহলে পেয়ে যাবো এত, 100 নিচে বসবে, নিচে 100 ছিল 100 বসবে ইকুয়াল টু, এবার নিচে যেহেতু একের পরে দুটো শূন্য রয়েছে, তার মানে দুটো সংখ্যার পরে দশমিক বসবে, সেটা এই দিক থেকে হিসাব হবে, তার মানে 72-এর আগে দশমিক বসবে, তাহলে হয়ে যাবে 2 5 9 0 দশমিক 7 2, নিচে একের পরে দুটো শূন্য আছে, ওই জন্য দুটো সংখ্যার পরে দশমিক বসবে, সেটা এই দিক থেকে হিসাব হবে, এত বর্গ ডেসিমিটার হয়ে যাবে। তাহলে এটা পেলাম পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল। এবার বলেছে সমগ্র তলের ক্ষেত্রফলে 2.25 টাকা হিসাবে আলকাতরার প্রলেপ দিতে কত টাকা খরচ পড়বে সেটা বের করতে হবে। তার মানে এই যে মানটা বেরিয়েছে 2590.72, এই মানের সাথে 2.25 গুণ করতে হবে, তাহলে সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত টাকা খরচ হবে সেটা বের হবে। তাহলে লিখব অতএব পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে খরচ হবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 2590.72, তাহলে সেটা বললে 2590.72। এবার বলেছিল প্রতি বর্গ ডেসিমিটারে 2.25, তাহলে তার সাথে গুণ হবে 2.25। এবার এই দুটোকে গুণ করলে পেয়ে যাবে এখান থেকে 5829.12 এত টাকা। তাহলে সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে খরচ হবে 5829.12 টাকা। এরপরে 14 দাগে এখানে বলেছে একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতার মানটা বলে দিয়েছি, তার উচ্চতাকে আমরা এইচ ধরি, তার মানটা বলে দিয়েছি 2.8 মিটার। আর এই যে ফাঁপা চোঙের অন্তর্ব্যাসের মানটা, অন্তর্ব্যাস মানে ভিতরের যে বৃত্ত রয়েছে তার ব্যাসের মানটা বলে দিয়েছে 4.6 ডেসিমিটার। আর চোঙটি তৈরি করতে 84.48 ঘন ডেসিমিটার লোহা লাগে। তাহলে এই যে ফাঁপা চোঙের বহির্ব্যাস মানে বাইরে যে বৃত্তটা রয়েছে তার ব্যাসের মানটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে ধরে নেব এই যে ফাঁপা চোঙের বাইরের যে বৃত্তটা রয়েছে তার ব্যাসার্ধের মানটা R1 ধরে নেব, তার মানে বহির ব্যাসার্ধকে ধরে নেব R1। এবার বহির ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে বহির ব্যাস তার মানটা পেয়ে যাবো। তাহলে প্রথমে ধরে নেব ধরি চোঙটির বহির ব্যাসার্ধ তার মানটা R1 ডেসিমিটার। এবার অন্তর্ব্যাসের মানটা বলে দিয়েছে 4.6 ডেসিমিটার। এবার অন্তর্ব্যাসার্ধের মানটা বের করতে গেলে এই 4.6কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অন্তর্ব্যাসার্ধ R2 সমান হয়ে যাবে 4.6/2 এত ডেসিমিটার। বা 4.6কে 2 দিয়ে ভাগ করলে 2 2 4 2 3 6 হয়, তাহলে 2.3 ডেসিমিটার পেয়ে যাবো। আর চোঙটির উচ্চতা অর্থাৎ এইচ এর মানটা বলে দিয়েছে 2.8 মিটার। এবার যেহেতু অঙ্কের মধ্যে ঘন ডেসিমিটার রয়েছে তার মানে আয়তনের মানটা বের করতে হবে, বা সেটা ডেসিমিটার এককে রয়েছে। ঘন ডেসিমিটার মানে কি ডেসিমিটার এককে রয়েছে, তাহলে এই যে মিটার যে এককটা রয়েছে এইচ এর মান অর্থাৎ উচ্চতার মানটা সেটা ডেসিমিটার এককে নিয়ে আসবে এখানে। তাহলে চোঙটির উচ্চতা এইচ সমান 2.8 মিটার। এবার মিটারের পরে ডেসিমিটার হয়, তার মানে এক গড় ডান দিকে যেতে হবে। এবার এক গড় ডান দিকে যাওয়া মানে একের পরে একটা শূন্য অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। এবার 2.8কে 10 দিয়ে গুণ করলে 28.0 হবে।
বা দশমিকের পর শূন্যের কোনো ভ্যালু থাকে না, তাহলে শুধুমাত্র 28 হবে, তাহলে 28 ডেসিমিটার পেয়ে যাবো। এবার বলে দিয়েছে এই যে চোঙটি তৈরি করতে 84.48 ঘন ডেসিমিটার লোহা লাগে, তাহলে ঘন ডেসিমিটার তার মানে আয়তনের মানটা বলে দিয়েছে, ঘন ডেসিমিটার এককটা আয়তনের সূত্র আছে, তাহলে এখান থেকে চোঙের আয়তনের মানটা বের করে নেবো। তাহলে চোঙের আয়তনের সূত্র হচ্ছে, যখন ফাঁপা চোঙ হবে এমনি চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, আর যখন ফাঁপা চোঙ বলবে মানে দুই মুখ কলা ফাঁপা চোঙ বলবে তখন আয়তনের সূত্র হচ্ছে পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার এইচ, এত ঘন ডেসিমিটার। এবার এই সূত্রের মানগুলো বসিয়ে দেবো। এবার পায়ের মান 22/7 ইন্টু R1 স্কোয়ার, এবার R1 এর মানটা এখান থেকে বের করতে হবে, তাহলে R1 স্কোয়ার যেটা আছে সেটা R1 স্কোয়ার থাকবে মাইনাস R2 স্কোয়ার, এবার R2 এর মানটা জানা আছে এখানে 2.3 তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2.3 তার স্কোয়ার ইন্টু এইচ এর মানটা এখানে বলে দিয়েছে 28, তাহলে 28 বসবে, এত ঘন ডেসিমিটার। তাহলে চোঙটির আয়তন পেলাম এত ঘন ডেসিমিটার, আর প্রশ্নের চোঙের একটা আয়তন বলে দিয়েছে 84.48। এবার এই দুটো আয়তনের মানকে সমান করে দিলে সেখান থেকে R1 এর মানটা পেয়ে যাবো। তাহলে প্রশ্নানুসারে তাহলে এখান থেকে চোঙের আয়তনের মানটা পেয়েছি 22/7 ইন্টু R1 স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার ইন্টু 28, তাহলে এটা সমান, আর প্রশ্নে যেটা বলে দিয়েছিল 84.48 ঘন ডেসিমিটার, এটা আয়তনের মানটা বলে দিয়েছিল, তার সাথে সমান করে দেবো, তাহলে 84.48 হয়ে যাবে এখান থেকে। বা এবার এখানে 7 রয়েছে, এখানে আছে 28, তাহলে 7 আর 28 কাটলে 7 4 28 হয়, তাহলে এখানে আছে 22 আর এখানে আছে 4, এবার 22 আর 4 গুণ করলে 88 পাবো, তাহলে 88 ইন্টু R1 স্কোয়ার মাইনাস, বা এখানে আছে 2.3 হোল স্কোয়ার, বা 2.3 হোল স্কোয়ার করলে পেয়ে যাবো 5.29। 2.3 হোল স্কোয়ার মানে কি 2.3 গুণিতক 2.3, বা 23 গুণ করলে 529 হয়। এবার এখানে একটা সংখ্যার পরে দশমিক, এখানে একটা সংখ্যার পরে দশমিক, তাহলে টোটাল দুটো সংখ্যার পরে দশমিক বসবে, তাহলে 529, তার দুটো সংখ্যার পরে দশমিক বসলে তাহলে 9 আর 2 তারপরে দশমিক বসবে এখানে, মানে এর আগে বসবে, তাহলে 5.29 পেয়ে যাবে এখানে ইকুয়াল টু, এবার এখানে আছে 84.48, তাহলে এখানে বসবে 84.48। তাহলে এখান থেকে পাবো, বা এবার এখানে বাম দিকে ছিল R1 স্কোয়ার মাইনাস 5.29, এবার বাম দিকে 88টা গুণ হিসাবে ছিল, যখন 88টা ডান দিকে যাবে তখন সেটা ভাগ হয়ে যাবে। এবার ডান দিকের সংখ্যা ছিল 84.48, এবার বাম দিকে 88 যখন ডান দিকে যাবে তখন এর নিচে চলে যাবে, মানে ভাগ হয়ে যাবে, তাহলে নিচে বসবে 88। এবার এখানে আছে দশমিক, এবার দশমিক তুললে দশমিকের জন্য নিচে আসবে 1, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাহলে দুটো শূন্য বসবে এখানে। এবার এখান থেকে কাটাকাটি করলে পেয়ে যাবো, এবার এখানে নিচে আছে 88 আর উপরে আছে 8,448, তাহলে দুটোকে 11 দিয়ে কাটতে পারি, তাহলে 11 8 88। এবার এখানে 84কে 11 দিয়ে কাটলে 11 7 77 হবে, 77 7 84, তাহলে হাতে থাকবে 7, 7 আর 4 74 হবে, তাহলে 74, 11 6 66, 66 8 74 হয়, তাহলে হাতে থাকবে 8, আর এখানে আছে 8, তাহলে 8 আর 8 88, তাহলে 11 8 88 হবে। এবার 876কে 8 দিয়ে কাটলে 8 লং 72, তাহলে 9 হবে, 72 4 76, তাহলে হাতে থাকবে 4, 4 আর 8 48, তাহলে 8 6 48, তাহলে 96 পাবো এখানে। তাহলে এখান থেকে থাকবে, বা R1 স্কোয়ার মাইনাস 5.29 ইকুয়াল টু, তাহলে এখানে আছে 96 আর নিচে আছে 100, তাহলে 96 100 বসলো। বা এবার এখানে আছে এখানে আছে R1 স্কোয়ার ইকুয়াল টু, এবার মাইনাস 5.29 যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস 5.29 হয়ে যাবে, তাহলে ডান দিকে ছিল 96 100, আর মাইনাস 5.29 যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস 5.29 হবে। এবার এখান থেকে দশমিক তুললে তাহলে দশমিকের জন্য নিচে বসবে 1, আর দশমিকের পর দুটো সংখ্যা আছে তাহলে দুটো শূন্য বসবে। বা R1 স্কোয়ার ইকুয়াল টু, বাট নিচে দুটোর 100 রয়েছে, দুটোর মধ্যে 100 রয়েছে, তাহলে 100 আর 100 লসাগু করলে 100 বসবে, আর উপরে আছে 96 আর উপরে আছে এখানে 529, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে, 529 আর 96 যোগ করলে এখান থেকে পেয়ে যাবো 9 আর 6 যোগ করলে 15 5, হাতে থাকবে 1, 9 10 11, 11 1 12, 12 2 হাতে থাকবে 1, 5 আর 1 যোগ করলে 6, তাহলে 625 হবে। বা R1 সমান, এবার স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন সেটা রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার 625 আর নিচে বসবে 100। বা R1 সমান, এবার আমরা জানি 25 25 গুণ করলে 625 হয়, তাহলে দুটো 25 গুণ করলে 625 পাই, তাহলে দুটো 25-এর জন্য একটা 25 বাইরে বেরোবে, কারণ রুটের মধ্যে দুটো সংখ্যা থাকলে বাইরে একটা সংখ্যা হয়, তাহলে দুটো 25 গুণ করলে যেহেতু 625 হয় তাহলে একটা 25 বসবে, আর দুটো 10 গুণ করলে 100 হয়, তাহলে 10 10 কে 100 হয়, তাহলে দুটো 10-এর জন্য নিচে একটা 10 আসবে। বা R1 সমান, তাহলে 25 আছে নিচে আছে 10, তাহলে তার মানে নিচে একের পর একটা শূন্য আছে, তার মানে একটা সংখ্যার পরে দশমিক বসবে, তাহলে এই দিক থেকে হিসাব হবে, তাহলে 2.5 পেয়ে যাবে এখান থেকে। তাহলে R1 এর মানটা পেয়েছি 2.5। এবার R1 ধরেছিলাম যেটা চোঙটির বইয়ের ব্যাসার্ধ ধরেছিলাম R1 ডেসিমিটার, এবার এখানে বইয়ের ব্যাসের মানটা চেয়েছিল, তাহলে ব্যাস যেটা ব্যাসার্ধের মান বেড়েছে তাকে 2 দিয়ে গুণ করলে
বইয়ের ব্যাসের মানটা পেয়ে যাবো। তাহলে ব্যাসার্ধ R1 এর মানটা পেয়েছি 2.5, একে 2 দিয়ে গুণ করলে বইয়ের ব্যাসের মানটা পেয়ে যাবো। তাহলে অতএব চোঙটির বইয়ের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে R1 এর মান ছিল 2.5, তাকে 2 দিয়ে গুণ করবো। তাহলে 2.5কে 2 দিয়ে গুণ করলে 2 5 10 0 হাতে থাকবে 1, 2 2 4 5, আর একটা সংখ্যার পরে দশমিক বসবে 5.0। তাহলে 5.0 মানে সেই 5 এত ডেসিমিটার হয়ে যাবে। তাহলে বইয়ের ব্যাসের মানটা হয়ে যাবে 5 ডেসিমিটার।